একজন সৈনিক তার দেশের জন্য কতটা না করতে পারে সেটা হয়তো বলে বোঝানো যাবে না। সে তার দেশের জন্য হাসতে হাসতে প্রাণ দিতেও রাজি। শত্রুপক্ষের হাতে ধরা পড়ার পরেও তাদের থেকে অসহ্য যন্ত্রণা, টর্চার তারা দেশের জন্য সহ্য করতে পারে। কত রকমের নির্যাতনের মধ্য দিয়ে তাকে যেতে হয়, তবুও সে তার দেশপ্রেম ভোলে না। আজকের গল্পটি এমনই একজন সৈনিকের উপর, এবং এটি একটি সত্য ঘটনা যা আপনাদেরকেও শিখিয়ে দেবে যে দেশকে ভালোবাসতে কিভাবে হয়। তো চলুন আর দেরি না করে শুরু করা যাক। গল্পের শুরুতে আমরা দেখি এক আহত আমেরিকান সৈনিককে, যাকে কিছু ভিয়েতনামি যোদ্ধা খুব খারাপভাবে টর্চার করছে। তাকে দড়ি দিয়ে বেঁধে কয়েক কিলোমিটার পর্যন্ত টানা হয় এবং তারপর বিষাক্ত পিঁপড়ে চাকের সঙ্গে উল্টো টাঙিয়ে রাখা হয়। পিঁপড়ের কামড়ে তার শরীরের সমস্ত জল শুকিয়ে যায়। ওই ভিয়েতনামি যোদ্ধারা তাকে ভয় দেখায়, হুমকি দেয় এবং তার ওপরে টার্গেট পর্যন্ত প্র্যাকটিস করে। আর যখন তাদের মন ভরে যায় তখন তার হাত পা বেঁধে অন্য কয়েদিদের মধ্যে ফেলে দেয়, যেখানে তাকে পুরো রাত নোংরা আবর্জনার মধ্যেই পড়ে থাকতে হয়। সেই জায়গা হয়তো কোনো পশু পাখিরও থাকার যোগ্য নয়। এই ভিয়েতনামি যোদ্ধারা সেই আমেরিকান সৈনিকের সঙ্গে এমন অমানবিক আচরণ করার কারণ কি? সালটা ছিল 1955। তখন আমেরিকা ও ভিয়েতনামের মধ্যে যুদ্ধ চলছিল, আর আমেরিকা ভিয়েতনামের সেই সব জায়গায় এবং দেশগুলোর ওপর বোমা ফেলছিল যারা তাদেরকে সাহায্য করছিল। দুর্ভাগ্যবশতভাবে লাওসও সেই দেশগুলির মধ্যে একটি ছিল। আমেরিকা এত পরিমাণে বোমা বিস্ফোরণ করছিল যে লাওস জীবন্ত ল্যান্ডমাইন হয়ে উঠেছিল। ড্যাংলার নামের এই আমেরিকান পাইলটও তাদের মধ্যে একজন ছিল, যাকে এখানে বোমা ফেলার আদেশ দেওয়া হয়েছিল। যেহেতু এটা তার প্রথম মিশন, তাই সে ভুল করে অনেক নিচে দিয়ে আক্রমণ করে, যার ফলে শত্রুর গুলিতে তার বিমানের ডানা ধ্বংস হয় এবং সে সোজা শত্রুপক্ষের মাঝে গিয়ে পড়ে। সৌভাগ্যবশত সে দুর্ঘটনা থেকে প্রাণে বেঁচে যায়, তবে ভিয়েতনামি সন্ত্রাসীরা তাকে খোঁজাখুঁজি শুরু করে দেয়। ড্যাংলার কোনো রকমে তার প্রাণ বাঁচিয়ে সাহায্যের জন্য জঙ্গলের মধ্যে থেকে সিগন্যাল পাঠায়, কিন্তু এই ঘন জঙ্গলে তাকে খুঁজে পাওয়াটা হলো খড়ের গাদায় সূচ খোঁজার মতো। তাকে জঙ্গলে বেঁচে থাকার প্রশিক্ষণ তো দেওয়া হয়েছিল, কিন্তু এটা কোনোদিনই শেখানো হয়নি যে যখন 12 জন ভিয়েতনামি শত্রু তার মাথায় একসঙ্গে AK-47 বন্দুক তাক করে থাকবে, তখন সেই পরিস্থিতিতে সে কি করতে পারে। শীঘ্রই স্থানীয় ভিয়েতনামি যোদ্ধারা তাকে খুঁজে ফেলে এবং তাকে ধরে নিয়ে নির্মম আচরণ করতে শুরু করে। তারা তার গলায় দড়ি বেঁধে তাকে টেনে গ্রামে নিয়ে যায়। প্রশিক্ষণে তাকে শেখানো হয়েছিল ধরা পড়লে সবসময় হাসি মুখে থাকতে এবং ভালোভাবে কথা বলতে, তাই ড্যাংলার সেটাই করছিল। কিন্তু শীঘ্রই সে বুঝতে পারে এখানে তার ট্রেনিংয়ে শেখানো কোনো কিছুই কাজে লাগবে না। ভিয়েতনামি যোদ্ধারা ড্যাংলারের উপর নির্যাতন ও টর্চার করা শুরু করে। তারা তার কানের একেবারে পাশে গুলি চালাতো, যার তীব্র শব্দে সে কিছু সময়ের জন্য কানে কিছুই শুনতে পেত না, এবং এখান থেকেই তার জীবনের এক নতুন অধ্যায় শুরু হয়। পরের দিন সকালে তাকে নিষ্ঠুরভাবে টেনে ট্রাকে তোলা হয় এবং তারপর সেই ট্রাক লাওস এম্বাসির গভর্নরের কাছে নিয়ে যাওয়া হয়। গভর্নর ড্যাংলারকে একটি কাগজ দিয়ে বলে, এই কাগজপত্রে সই করো, আমরা তোমাকে 2 সপ্তাহের মধ্যে ছেড়ে দেব। কিন্তু ড্যাংলার সই করতে অস্বীকার করে, কারণ এগুলি সরকারি কাগজপত্র ছিল, যাতে তাকে স্বীকার করতে হতো যে আমেরিকার আদেশে সে এখানে বোমা ফেলছিল এবং এখানে যেসব মৃত্যু ঘটছে তার দায় আমেরিকার। ড্যাংলার বলে সে কোনো নিরীহ মানুষের প্রাণ নেয়নি, তাকে শুধু সন্ত্রাসীদের ক্যাম্প আক্রমণ করার আদেশ দেওয়া হয়েছিল, তাই সে এই সব কাগজে সই করবে না। এটা শুনে গভর্নর বলে, তাহলে তুমি নিজেই নিজের জন্য জাহান্নুম বেছে নিচ্ছ। এখন স্বয়ং সৃষ্টিকর্তাও তোমাকে এখান থেকে বের করতে পারবে না। অন্তত আমি যতদিন বেঁচে আছি ততদিন তো একেবারেই নয়। এবার বুঝবে মৃত্যু যন্ত্রণা কাকে বলে এবং টর্চার কি জিনিস। এরপর আবার ড্যাংলারের উপর ভয়ঙ্কর অত্যাচার শুরু হয়। তাকে নিয়মিত যন্ত্রণায় রাখা হতো এবং ঘুমোতে দেওয়া হতো না। যখনই শরীরে ক্লান্তি এসে একটু চোখ লেগে যেত, তখনই ওরা তাকে জাগিয়ে দিত এবং একটি সরু পাইপের জলের মধ্যে ডুবিয়ে রাখত। এই অত্যাচার দিনের পর দিন চলতে থাকে এবং অত্যাচার আরও বাড়তে থাকে। পরে ড্যাংলারকে গ্রাম থেকে অনেকটা দূরে জঙ্গলের মাঝে একটি কুঁড়ে ঘরে আনা হয় এবং এটিই তার কারাগার হয়ে যায়, যেখানে সে জানতে পারে সে একা নয় যাকে বন্দী করা হয়েছে, তার মতো আরও অনেক বন্দী আছে এখানে। তখনই সামনে থেকে একজনের আওয়াজ শোনা যায়। সে ড্যাংলারকে বলে, একেবারেই আওয়াজ করো না, ওরা এসে যাবে। তখনই এটা বলতে না বলতেই কয়েকজন ভিয়েতনামি সেখানে আসে এবং ড্যাংলারের পায়ে ভারী কাঠ বেঁধে দেয় যাতে সে পালাতে না পারে। পরদিন ড্যাংলার ও অন্য বন্দীদের বাইরে আনা হয়। তাদের শরীর দেখে ড্যাংলার বুঝে যায়
এই জায়গা সত্যিই জাহান্নুম ছাড়া আর কিছুই নয়। গার্ডেরা মোটেই সেই বন্দীদের খাবার দিত না, যার ফলে তারা অপুষ্টিতে ভুগছিল। তাদের শরীর এতটাই দুর্বল হয়ে পড়েছিল যে হাড়গুলো স্পষ্ট দেখা যাচ্ছিল। জিন নামের এক পুরনো বন্দী ড্যাংলারকে এখানে থাকা প্রতিটি মানুষের সঙ্গে পরিচয় করিয়ে দেয়। জিনও একজন আমেরিকান পাইলট এবং অনেক বছর সে এখানেই বন্দী আছে। তবে তাকে এখান থেকে বের করার কোনো রকম চেষ্টা আমেরিকান সরকার করেনি। এটা ভেবেই ড্যাংলারের খুবই রাগ হয়। একজন সৈনিক যে তার দেশের জন্য প্রাণ দিতেও রাজি, সেই সৈনিককেই রক্ষা করতে সরকার কোনো রকম সাহায্য করছে না। তবে সে এটা ভালোভাবেই বুঝে যায় এখানে সে ফেঁসে গেছে। এখান থেকে পালানোর পরিকল্পনা তাকে নিজেই করতে হবে। সে দেখে দিনের বেলায় বন্দীরা বাইরে খোলামেলাভাবে কোনো শিকল ছাড়াই ঘোরাফেরা করতে পারত, কিন্তু চারিদিকের বাঁশের ঘেরাওয়ের কাছে যাওয়া নিষিদ্ধ ছিল। সন্দেহ হলেই গার্ডেরা গুলি চালিয়ে দিত। এত বিপদের পরেও ড্যাংলার এই জায়গাকে কারাগার ভাবত না, কারণ এখানে না ছিল লোহার শিকল, না ছিল কংক্রিটের মোটা দেওয়াল। তার মনে হতো এখান থেকে সে পালাতে পারবে, কিন্তু তার মাথায় একবারও এটা আসেনি যদি পালানো এতটাই সহজ হতো তাহলে অন্য বন্দীরা এতদিন কেন পালায়নি। তবে জিন মনে করত যুদ্ধ শেষ হলে হয়তো তারা তাদেরকে ছেড়ে দেবে। কিন্তু ড্যাংলার যখন তাকে জানালো যে যুদ্ধ এখনো চলছে এবং এটি এখনো চলবে, তখন জিনের চোখে জল চলে আসে। কারণ সে 2.5 বছর ধরে শুধু এই দিনটিরই অপেক্ষায় আছে যে কখন যুদ্ধ শেষ হলে তাদেরকে ছেড়ে দেওয়া হবে, পুনরায় তার পরিবারের কাছে ফিরে যাবে। এদিকে ড্যাংলারের পুরো বিশ্বাস ছিল যে সে এখান থেকে পালাতে পারবে এবং আজ রাতেই পালানোর পরিকল্পনা করে সে। কিন্তু জিন তাকে বাধা দিয়ে বলে, যদি তুমি পালাও আর ধরা পড়ো তাহলে এরা আর কখনো আমাদের বন্দিমুক্ত করবে না, তাই এটাই ভালো তুমি আমাদের মতোই ছাড়া পাওয়ার অপেক্ষা করো। তখন ডুয়ে নামের আর এক বন্দী বলে, তোমরা দুজনেই বুঝতে পারছো না, এই বাঁশের তৈরি ঘরগুলি আমাদের জেল নয়, বরং এই বিশাল জঙ্গল আমাদের কাছে জেল। এখান থেকে বেঁচে পালিয়ে গেলেও জল আর খাবার ছাড়া জঙ্গলে 2 দিনের বেশি বেঁচে থাকা যাবে না। এখানেই বলে দিই, ডুয়েও একজন আমেরিকান পাইলট, সেও বেশ কয়েক বছর ধরে বন্দী আছে এখানে। এটা শুনে ড্যাংলার বলে, তাহলে ঠিক আছে, আমরা বর্ষার সময় পালাবো, তখন তো চারিদিকে জল থাকবে। কিন্তু তাতেও একটি বড় সমস্যা ছিল। ডুয়ে জানায় বর্ষা আসতে এখনো 4-5 মাস বাকি। ড্যাংলার বুঝে যায় সে যত তাদেরকে এখান থেকে পালানোর উপায় জিজ্ঞাসা করবে ওরা ততই সমস্যার কথা বলবে। তাই সে নিজেই সিদ্ধান্ত নেয় আজ রাতেই পালাবে। ডুয়ে তাকে শেষবারের মতো সতর্ক করে, জঙ্গল থেকে যদিও বা সে বেঁচে বেরিয়ে গেল, তবে সে এখান থেকে পালাবে কিভাবে? দিনের বেলা এখানে 6 জন গার্ড বন্দুক হাতে পাহারা দেয়। ড্যাংলার বলে, তাই তো আমি রাতে পালানোর পরিকল্পনা করছি। এটা শুনে সব বন্দীরা তার মুখের দিকে তাকিয়ে থাকে, কারণ সে জানতই না রাতে তাদের সাথে কি হয়। রাত হলে গার্ডেরা বন্দীদের হাত পা বেঁধে ঘুম পাড়াতো, যাতে তারা নড়াচড়া করতে না পারে। আর এদিকে ড্যাংলার ভাবছিল সে রাতে পালাবে। ড্যাংলার তখন বন্দী কয়েদিদের কাছ থেকে একটি পেরেক চাইতে থাকে। তার মাথায় কিছু একটা পরিকল্পনা ঘোরাফেরা করছিল। ডুয়ে বলে, এখানে বাঁশ ছাড়া আর তুমি কিছুই পাবে না, পেরেক পাওয়া তো প্রায় অসম্ভবই। তখন এক বন্দী জানায় সে জানে কোথায় পেরেক আছে, কাল সকালে বলবে। পরদিন সকালে সে ড্যাংলারকে দেখায় তাদের থেকে কিছুটা দূরে একটি ছোট হাইটের গার্ড পাহারা দিচ্ছে। ঠিক তার মাথার পাশেই বাঁশে একটি পেরেক ঢোকানো আছে। জিন তাকে বোঝায়, এমন কিছু করো না যাতে আমাদের সবার জীবন বিপদে পড়ুক। কিন্তু ড্যাংলারের মাথায় একটি কথাই চলছিল, যেভাবেই হোক এখান থেকে পালানোর পথ সে বার করবেই। সে পরিকল্পনা করে প্ল্যান মতো তার ইশারায় অন্য বন্দীদের নানান রকম অদ্ভুত আচরণ করতে বলে, যাতে গার্ডেরা ব্যস্ত হয়ে পড়ে। এটা দেখে গার্ডেরা বন্দুক তুলে তাদের দিকে এগিয়ে যায়। সুযোগ বুঝে ড্যাংলার ছোট্ট গার্ডটির কাছে যায় এবং টুথপেস্ট নেওয়ার অজুহাতে চালাকি করে সেই পেরেক বের করে পকেটে ঢুকিয়ে নেয়। পরে গার্ডেদের চোখের আড়ালে সে সেই পেরেকটিকে ঘষে একটি সরু ধারালো অস্ত্র বানায়। রাতে সব গার্ড ঘুমিয়ে পড়ার পর মুখ থেকে পেরেক বার করে সে কয়েক সেকেন্ডের মধ্যেই হাতকড়া খুলে ফেলে। এটা দেখে সবাই অবাক হয়, যেন জাদু দেখাচ্ছে। তারা জানতে চায় সে কিভাবে করলো এটা। একটা স্প্রিং সামান্য ঠেললেই হাতকড়া খুলে যায়, ট্রেনিংয়ে তাকে শিখিয়েছে। এইভাবেই সে পুনরায় হাতকড়াটিকে ঠিক আগের মতোই করে ফেলে, কারণ তারা আজকে পালাবে না, আর যাতে গার্ডেদের কোনো রকম সন্দেহ না হয় তাদের উপর। পরদিন ড্যাংলার পালানোর নানান রকম পরিকল্পনার কথা ভাবছিল। ঠিক তখনই এক আমেরিকান বিমান মাথার উপর দিয়ে উড়ে যায়। এটা দেখে গার্ডেরা দ্রুত সকল বন্দীদের ভিতরে নিয়ে যায়। এই সময় বন্দীদের ভয় দেখানোর জন্য একটি গার্ড গুলি চালায়। সেই গুলি ডুয়ানের গায়ে লাগে, কিন্তু সৌভাগ্যবশত গুলি কানের পাশ দিয়ে বেরিয়ে যায়।
সব শান্ত হলে এক গার্ড ভিতরে এসে ড্যাংলারের দিকে বন্দুক তাক করে। সে তাকে ভয় দেখিয়ে তাদের কাছে প্রাণ ভিক্ষা চাইতে বলে, কিন্তু ড্যাংলার ভয় পায় না, তাদের দিকে তাকিয়ে হাসতে থাকে, কারণ তাকে ট্রেনিংয়ে এটাই তো শেখানো হয়েছে। কিছুক্ষণ পরেই ওই গার্ড নিজেও হাসতে থাকে, কারণ বন্দুকটি খালি ছিল। তারা শুধু ড্যাংলারকে ভয় দেখিয়ে মজা নিচ্ছিল। দিন গড়িয়ে রাত হয়। রাতে বন্দীরা বাঁশের দেওয়ালে খাবারের পোস্টার দেখে পুরনো দিনের কথা মনে করে, যখন খাবারের মূল্য তারা দিত না, আর আজকের অবস্থা এক কণা খাবারের জন্য তারা হাহাকার করছে। এইভাবেই কিছুদিন কেটে যায়। একদিন ড্যাংলার দেখে আজ রাতে বৃষ্টি হবে, আকাশে মেঘ। এটাই ছিল পালানোর সেরা সুযোগ। কিন্তু জিন রাজি হয় না। সে বলে, তুমি পরের বৃষ্টি পর্যন্ত অপেক্ষা করতে পারো, হয়তো যুদ্ধ শেষ হয়ে যাবে আর আমাদের ছেড়ে দেওয়া হবে। তবে তুমি যদি পালাতে গিয়ে এদের হাতে ধরা পড়ো, তাহলে এরা আমাদেরকেও মেরে ফেলবে। আর আসলেই যদি যুদ্ধ কিছুদিনের মধ্যেই শেষ হয়ে যেত, তাহলে এই ভিয়েতনামিরা দিনরাত বাঁশ কেটে উঁচু উঁচু ওয়াচ টাওয়ার এবং বাঁশের জেল বানাতো না। ড্যাংলার তাকে বলে সে একা পালাবে না, সবাইকে নিয়ে পালানোর পরিকল্পনায় সে করেছে। কিন্তু জিন একেবারেই যেতে রাজি হয় না। সে তো যথারীতি ড্যাংলারকে হুমকি দেয়, তুমি পালানোর চেষ্টা করলে আমি চিৎকার করে সবাইকে জাগিয়ে দেব। ডুয়ে বুঝতে পারে জিন তাদের সঙ্গে বিশ্বাসঘাতকতা করতে পারে। তাদের হাতে পালানোর একটাই সুযোগ আছে, আর তারা এই সুযোগ হাতছাড়া করতে চায় না। তাই এই পরিকল্পনা আপাতত তাদের বাতিল করতে হয়। পরের দিন কিছু ভিয়েতনামি যোদ্ধা তাদের ক্যাম্পে আসে এবং বন্দীদের তল্লাশি চালায়। তারা কয়েদিদের এই ক্যাম্পে কোনো রকম অসতর্কতা চাইছিল না। এই জন্য একটি গার্ডকে তার বন্দুক নিচে রাখার জন্য খুবই বকাঝকা করে। এরপর থেকেই কিছু সপ্তাহ পর পর গার্ডদেরকে বদলানোর কাজ শুরু হয়ে যায়। প্রতি সপ্তাহে নতুন নতুন গার্ড এই জেলখানা পাহারা দিত। কখনো এমন গার্ডও আসতো যারা ঠিকমতো বন্দুকই ধরতে জানত না, আর এই কারণেই প্রায় বন্দীদের জীবন নিয়ে খেলা করত তারা। এদিকে ড্যাংলারের মাথায় এখান থেকে বেরোনোর নানান রকম পরিকল্পনা ঘুরপাক খাচ্ছিল। সে প্রতিদিন একটি করে ভাতের দানা জমা করতে শুরু করে এবং এখান থেকে তাদের যা খেতে দেওয়া হতো সে সেটাই খেত। এমনকি ভিয়েতনামীদের মতো তাদেরকে পোকামাকড় পর্যন্ত খেতে দেওয়া হতো। সেই অখাদ্য বাকি বন্দীরা না খেলেও ড্যাংলার চুপচাপ খেয়ে নিত, কারণ না খেলে তার অবস্থাও বাকিদের মতো হয়ে যেত। একদিন জিন তাকে জিজ্ঞাসা করে, তুমি ভাত কেন জমা করছো? ড্যাংলার জানায় সে পালানোর পরিকল্পনা করছে। এটা শুনে জিন হাত জোর করে বলে, তোমার মাথা থেকে এখনো পালানোর চিন্তা যায়নি? তুমি এটা কেন করছো? আমাদের জীবন বিপদের মধ্যে পড়তে পারে। কিন্তু ড্যাংলার ভালো করেই জানতো সে কি করছে। সে বলে, তোমরা কি খেয়াল করেছো প্রতিদিন দুপুরে যখন গার্ডেরা রান্না করে যায়, তারা তাদের সকল বন্দুক বাইরে রেখে যায়? আমি এমন কোনো দিন দেখিনি যেদিন তারা এমন করেনি। তাই আমি একটি পরিকল্পনা করেছি। তারা যখন ভিতরে যাবে তখন আমরা বাইরে গিয়ে বন্দুকগুলি নিয়ে নেব, তারপর এই ক্যাম্প নিজেদের দখলে করব। এরপর আমেরিকান বিমানকে সিগন্যাল দেব যতক্ষণ না তারা আমাদের এখান থেকে উদ্ধার না করে নেয়। এই পরিকল্পনা করেই পরদিন ড্যাংলার একটি আয়না ব্যবহার করে গার্ডদের পজিশন দেখতে শুরু করে এবং এইভাবেই প্রতিদিন সে এটা করতে থাকে, যাতে জানা যায় যে কোন দিক থেকে গার্ড আসতে পারে। একদিন খাটো গার্ডটি তাদের সকলকে খাবার দেয়, তবে খুবই অল্প, কারণ ধীরে ধীরে যুদ্ধের কারণে এখানে খাবারের কমতি শুরু হয়েছে। এই সকল গার্ডদের মধ্যে একমাত্র সেই ছিল যার মুখে হাসি থাকত। বাকিরা তো এমন ছিল যেন যে কোনো মুহূর্তে গুলি করে তাদেরকে মেরে ফেলবে। তো যাই হোক, একদিন যখন তারা গার্ডদের পজিশন নিয়ে পরিকল্পনা করছিল, তখন এক গার্ড তাদেরকে দেখে ফেলে এবং বন্দুক তাক করে জিজ্ঞাসা করে তারা কি করছে। তখন তারা জানায় এইসব নিয়ে সময় কাটাচ্ছে। তাছাড়া এই জেলখানায় তাদের করারই বা কি আছে? তাদের পালানোর কোনো পরিকল্পনাই নেই, আর তারা পালাবেই বা কিভাবে? এত সুন্দরভাবে গার্ডেরা যে তাদের উপর নজর রাখছে, এই সামান্য কিছু পাথর দিয়ে তারা কি তাদের মতো গার্ডেদের মোকাবেলা করতে পারবে? এটা শুধু সময় কাটানোর একটি খেলা মাত্র। তাদের কথা শুনে গার্ডেদের তাদের উপর কোনো সন্দেহ হয় না। প্রতিদিন রাতে ড্যাংলার হাতকড়া খুলে কুড়ে ঘরের নিচে পাতা বাঁশ একটু একটু করে কাটতে থাকে, যাতে বেরিয়ে যাওয়ার মতো পথ তৈরি হয়। এইভাবেই একদিন পুরোপুরি বাঁশটিকে সে কেটে ফেলে। এরপর সে হামাগুড়ি দিয়ে বাঁশের ঘেরাবের কাছে গিয়ে মাটি খুঁড়ে দেখে বাঁশ কতটা গভীরে বসানো। সৌভাগ্যবশত সেই বাঁশের ঘেরাও তাদের ধারণার চেয়েও দুর্বল ছিল এবং খুব একটা নিচে পোতা ছিল না। এর মানে তারা এখান থেকে মাটি খুঁড়ে এর নিচে দিয়ে পালিয়ে যেতে পারবে। পরদিন ড্যাংলার ডুয়ানকেও জায়গাটি দেখায়, কিন্তু তখনই এক গার্ড তাদেরকে সেখানে ঘোরাফেরা করতে দেখে তাড়িয়ে দেয়। ড্যাংলার বলে, বৃষ্টি আর এক সপ্তাহের মধ্যেই শুরু হতে চলেছে, আমাদের পালানোর জন্য এই দিনটি ঠিক করতে হবে। সবাই তো রাজি হয় তার কথায়,
কিন্তু জিন আবারও বাধা দেয়। ড্যাংলার বলে, তুমি যদি এখানে পচে মরতে চাও মরো, আমি আর অপেক্ষা করব না। পরদিন গার্ডেরা তাদের খাবার হিসেবে পোকামাকড় দেয় এবং এইভাবেই তাদের প্রতিদিন পোকামাকড় খেতে দেওয়া হতো, ভাত আর দেওয়া হতো না। কারণ আমেরিকার ফেলা বোমের কারণে গ্রামবাসীদের ফসল নষ্ট হয়ে গিয়েছিল, এমনকি গার্ডেদেরকেও না খেয়ে থাকতে হচ্ছিল। তাই তারা বন্দীদের খাবার নিজেরা খেত এবং বন্দীদের এইসব অখাদ্য খাবার খেতে দিত। তবুও কয়েদিদের মধ্যে ড্যাংলার মুখ বুঝে এইসব খাবার খেত, কারণ খাবার না খেলে সে বাকি বন্দীদের মতোই দুর্বল হয়ে পড়বে এবং সারা জীবনের মতো এখানেই বন্দী হিসেবে পড়ে থাকতে হবে তাকে। তবে এদিকে জিন এইসব খাবার খাওয়াতে অভ্যস্ত ছিল না। সে ড্যাংলারের জমিয়ে রাখা ভাত খেতে চাইছিল, যা সে পালানোর সময় জঙ্গলে খিদে মেটানোর জন্য এতদিন ধরে সঞ্চয় করছিল। কিন্তু ড্যাংলার স্পষ্ট বলে দেয় যে সে তাকে ভাত দেবে না। যদি সে তাদের সাথে এখান থেকে পালাতে চায় তাহলে সে ভাত দিতে পারে। তবে জিনের ভিতরে একটা ভয় কাজ করছিল। সেই রাতে আর ড্যাংলার তার হাত করা খোলে না, এই ভয়ে যে সে গিয়ে গার্ডেদের সবকিছু পরিকল্পনা বলে দেবে, যার ফলে তাদের মধ্যে কিছুটা রাগারাগিও হয়। তবে পরিস্থিতি সামাল দেওয়ার জন্য ড্যাংলার পরদিন জিনের কাছে ক্ষমা চায়, কারণ সে রাগের মাথায় কি করে বসবে তার কোনো ভরসা ছিল না, আর এটি তাদের পালানোর পরিকল্পনা ভেস্তে দিতে পারত। এমনকি গার্ডেরা তাদেরকে মেরে ফেলতেও পারত। গার্ডেরা পরদিন যখন তাদের শিকল দিয়ে বাঁধছিল, তখন হঠাৎ আবার আকাশে আমেরিকান ফাইটার জেট দেখা যায়। আর এটা দেখে গার্ডেরা হঠাৎই বন্দীদের মারধর করতে শুরু করে। তাদের মনে হতে শুরু করে বন্দীরা হয়তো আমেরিকান ফাইটার জেটকে সিগন্যাল দিচ্ছে। তাই এরপর থেকে যখনই কোনো ফাইটার জেট বা হেলিকপ্টার যেত, তখনই তারা এইভাবেই বন্দীদের উপর অত্যাচার করত। ডুয়েন এবার পুরোপুরি ভেঙে পড়ে। তবে ড্যাংলার তাকে সামাল দেয় এবং বলে সে সবসময় তার সাথে আছে, এখান থেকে যেভাবেই হোক তারা বেঁচে পালাবে। পরদিন তারা গার্ডেদের রান্নাঘরে কিছু কথা বলতে শোনে। একজন কয়েদি তাদের ভাষা জানত। মন দিয়ে শোনার পর তারা বুঝতে পারে যে গার্ডেরা ক্যাম্পে খাবারের কমতি নিয়ে আলোচনা করছে। কিছু গার্ড খাবারের সন্ধানে বাইরে তো গিয়েছিল, কিন্তু তারা খালি হাতে ফিরে এসেছে। বোমা বিস্ফোরণের ফলে জমির উর্বরতা শেষ হয়ে গিয়েছিল, ফলে সেই জমিতে আর চাষবাস করা যাচ্ছিল না। তাই তারা বন্দীদের জঙ্গলে নিয়ে গিয়ে হত্যা করার পরিকল্পনা করছিল এবং গভর্নরকে তারা মিথ্যা বলতো যে তারা পালানোর চেষ্টা করছিল, তাই বাধ্য হয়েই গুলি চালাতে হয়েছে। এই সব কিছু শোনার পর বন্দীরা বুঝতে পারে যে তাদের হাতে আর বেশি সময় নেই, এখানে থাকলেই তারা মারা যাবে। তাই আগামীকালই এখান থেকে পালাতে হবে। পরদিন ড্যাংলার গার্ডেদের রান্নাঘরে যাওয়ার অপেক্ষা করতে থাকে এবং তারা ভিতরে ঢোকার পর ঝুপড়ির নিচে দিয়ে বেরিয়ে এসে দৌড়ে গিয়ে গার্ডেদের বন্দুক হাতে তুলে নেয়। 3 থেকে 4টে যে কটা পায় হাতের কাছে সেই কটা তুলে নেয় এবং এসে সবার হাতে একটি করে দিয়ে দেয়। পরিকল্পনা অনুযায়ী তাদের সবাইকে একসাথে রান্নাঘরে জড়ো হয়ে গার্ডেদের ঘেরাও করতে হতো। ড্যাংলা দ্রুত একদিক দিয়ে সেখানে পৌঁছালেও বাকিরা আর সেখানে পৌঁছায় না। সামনে 6 জন গার্ড ছিল, যাদের একা সামলানো সম্ভব ছিল না। কিন্তু অনেকক্ষণ পরেও সে আর ডুয়েন ছাড়া সেখানে আর কেউই আসে না, যার ফলে ড্যাংলারকে বাধ্য হয়ে সবাইকে গুলি করে মারতে হয়। সে চিৎকার করে জিনকে ডাকতে থাকে, কিন্তু শীঘ্রই সে বুঝতে পারে যে জিন তাদেরকে ধোঁকা দিয়ে পালিয়ে গেছে। ড্যাংলার খাটো গার্ডটিকে ছেড়ে দেয়, কারণ এই সকল গার্ডেদের মধ্যে সেই একমাত্র তাদের সাথে হাসি খুশিতে থাকত। এরপর সে আশপাশ থেকে যতটুকু পরিমাণে খাবার পায় হাতে করে তুলে নেয় এবং ডুয়েনকে নিয়েই জঙ্গলের দিকে পালিয়ে যায়। অনেকটা দূরে যাওয়ার পর সে জিনকে দেখতে পায়, যে ড্যাংলারের জীবন ঝুঁকিতে ফেলে একাই পালিয়ে এসেছে। তবে সে এমন ভান করে যে সে কিছুই করেনি। ড্যাংলার তার ওপর প্রচণ্ড রেগে যায়। সে বলে, আমাদের ছেড়ে পালালে কেন? আমরা তো একসাথে পালানোর পরিকল্পনা করেছিলাম এবং এই পরিকল্পনায় আমরা একে অপরের পাশে থাকব, কেউই কাউকে ছেড়ে পালাবো না। তবে ডুয়েন তার কথার কোনো রকম উত্তর না দিয়ে ভূতের মতো দাঁড়িয়ে থাকে। তখন ড্যাংলার তার পায়ে জুতো দেখে জিজ্ঞাসা করে, তুমি জুতো কোথায় পেলে, আর আমাদের জুতো কোথায়? ডুয়েন আবার মিথ্যা বলে যে সেখানে আর জুতো ছিল না, আর হয়তো বাকি বন্দীরা জুতো নিয়ে পালিয়ে গেছে। তার কথাবার্তা ড্যাংলারের অদ্ভুত লাগে। সে বুঝতে পারে হয়তো এতদিন বন্দী থাকার কারণে তার মানসিক অবস্থা খারাপ হয়ে গেছে, আর যদি তাদেরকে বাঁচতে হয় তাহলে এখনই তাদেরকে আলাদা হতে হবে, তা না হলে জিনের কারণেই বাকি বন্দীরা আবারও ধরা পড়তে পারে। তারপর ড্যাংলার জিনকে সেখানেই ছেড়ে ডুয়েনকে নিয়ে এগিয়ে যায়। কিছুটা দূর যেতেই ডুয়েন আকাশের দিকে তাকিয়ে বলে, বৃষ্টি আসছে, আর এটা ভালো খবর, কারণ এখন তাদের কাছে পান করার জল আর খাবার ছিল। কিছুক্ষণের মধ্যেই বৃষ্টি শুরু হয়ে যায়। তারা কিছুটা বৃষ্টির জল খায় এবং ভাতের পুটলি খুলে সেখান থেকে কিছুটা খাবার খেয়ে নেয়।
কিন্তু যেখানে তারা বসেছিল সেই জায়গায় মাটি ভিজে এবং পিচ্ছিল ছিল, যার ফলে প্রবল স্রোত তাদেরকে টেনে নিয়ে যায়। অবশিষ্ট তাদের খাবার এই জলের গতিতে নষ্ট হয়ে যায়। এখন তাড়াতাড়ি তাদেরকে খাবার খুঁজতে হতো, তা না হলে এই জঙ্গলে তারা পানীয় জল তো পেত, কিন্তু খাবারের জন্য তারা মারা যেত। অল্প কিছুটা হাঁটার পর তারা একটি নদী দেখতে পায়। এই নদী দিয়েই তারা থাইল্যান্ড পর্যন্ত পৌঁছাতে পারবে, কিন্তু নদীটিকে পার করতে হবে, যার জন্য তারা বাঁশ দিয়ে একটি ভেলা বানায় এবং ধীরে ধীরে নদীতে ভেসে এগোতে থাকে। তবে শিগগিরই তারা বুঝতে পারে নদীটি একটি গভীর জলপ্রপাতের দিকে যাচ্ছে। সেই দ্রুতগতির স্রোত তাদের উপর থেকে নিচে ফেলে দিত, কিন্তু তার আগেই তারা কিনারা এসে পৌঁছায়। তাদের ভেলাটি আর বাঁচে না এবং তাদের শরীরে আর একটুও শক্তি ছিল না যে আরেকটি তারা ভেলা বানাতে পারত। তখন ড্যাংলারের কিছু একটা অদ্ভুত অনুভূতি হয়। সে জামা খুলে দেখে তার শরীরে জোঁক লেগে আছে। সে একে একে সেগুলোকে ছাড়াতে থাকে। এক সময় তো প্রচণ্ড খিদেতে তার মনে হয় এগুলো খেয়ে ফেলা যায়, কিন্তু সে তার মন পরিবর্তন করে। তাদের শরীর দুর্বল এবং ক্লান্তিতে ভরে গেছে, দুজনেই ভেঙে পড়ছিল। তাই তারা পাতা দিয়ে শরীর ঢেকে ঘুমিয়ে পড়ে। অত্যাধিক ক্লান্তিতে রাতটা সেখানেই কাটিয়ে দেয়। পরদিন সকালে ড্যাংলার একজন মানুষকে দেখে যে সামনের নদীতে মাছ ধরছিল। তাদের মনে হয় হয়তো এর কাছে খাবার পেতে পারে, তাই তারা সেই ব্যক্তির পিছু নেয়। কিন্তু তখন ড্যাংলার ভাবে যদি কোনোভাবে তারা আবার ধরা পড়ে যায়। এই ভয়ে তারা আর ওই ব্যক্তির পিছু করে না। শরীর ছিল খুবই দুর্বল, পেটে ছিল খিদে। তাদের হাতে থাকা বন্দুকটিও কোনো কাজের ছিল না, কারণ যদি তারা কোনো প্রাণী শিকার করতে গুলি চালাতো তবে ওই শব্দে গার্ডেরা আবার তাদেরকে ধরে ফেলত। আর এতক্ষণ হয়তো তাদের খোঁজার জন্য সার্চ অভিযান শুরু হয়ে গেছে। ড্যাংলার তাদের বন্দুকগুলিও জলে ফেলে দেয়। এমনিতেও সেগুলির ওজন অনেকটা ছিল। এরপর তারা খালি হাতে আবারও ওই গভীর জঙ্গলে খাবারের খোঁজে বেরিয়ে পড়ে। তবে দেখা যায় ডুয়েনের অবস্থা আরও খারাপ হয়ে গেছে। শরীরে ব্যথা, যন্ত্রণা আর ক্লান্তি ছাড়া আর কিছুই সে বুঝতে পারছিল না। আরও কিছুটা এগোনোর পর তারা জঙ্গলের মাঝে একটি পরিত্যক্ত ঘর দেখতে পায় এবং সেখানেই আজকের দিনটা কাটানোর সিদ্ধান্ত নেয়। ভিতর থেকে তাদের দুজনের শরীর এমনিতেই ভেঙে পড়েছে। এদিকে ডুয়েন পুরোপুরি হার মেনে নিয়েছে। সে এবার শান্তিতে মরতে চায়। সে ড্যাংলারকে বলে, আমাকে এখানেই আমার হালে ছেড়ে দাও, আমি আর পারছি না। তবে ড্যাংলার হাল ছাড়ে না। সে তাকে সাহস দেয় এবং ভবিষ্যতে সুন্দর জীবনের স্বপ্ন দেখায়। সে এত বছর কষ্ট করে সেখানে বেঁচে আছে। আজ যেভাবেই হোক তারা সেখান থেকে পালিয়ে এসেছে। কোনো রকমে তারা এই জঙ্গল পেরিয়ে এখান থেকে বেঁচে ফিরলেই তাদের জন্য একটি সুন্দর জীবন অপেক্ষা করে আছে। এই সব কথা শোনার পর ডুয়েনের বাঁচার ইচ্ছা আবারও জেগে ওঠে। তাদের মধ্যে কথোপকথন চলাকালীন ঠিক তখনই দুটি হেলিকপ্টার তাদের দিকে আসতে দেখে। ড্যাংলার প্রাণপণে চিৎকার করে সাহায্য চায়, আমাদের বাঁচাও, আমরা নিচে আছি। কিন্তু দুঃখজনকভাবে কেউই আর খেয়াল করে না। এদিকে ঠান্ডায় ডুয়েনের শরীর কাঁপতে শুরু করেছে, এমনকি তার হ্যালুসিনেশন হতে শুরু করেছে। আপন মনে সে বলে, ড্যাংলার তুমি ধীরে ধীরে কথা বলো, না হলে গার্ডেরা আবার চলে আসবে। অথচ ড্যাংলার তো তার সাথে কোনো কথাই বলছে না। সে ভুলভাল বকতে শুরু করেছে। তার শারীরিক অবস্থা খারাপ হতে দেখে ড্যাংলার তাকে শান্ত হয়ে শুয়ে পড়তে বলে এবং আশপাশের পুরো জায়গাটায় আগুন ধরানোর সিদ্ধান্ত নেয়। হয়তো ধোঁয়া দেখে নিশ্চয়ই কোনো আমেরিকান প্লেন তাদেরকে দেখবে। এরপর ড্যাংলার তাই করে, গাছের ছাল ঘষে আগুন জ্বালায় এবং দেখতে দেখতে সেই আগুন এতটাই ছড়ায় যে সত্যিই কিছুক্ষণ পর একটি আমেরিকান হেলিকপ্টার তাদের দিকে আসতে দেখে। ড্যাংলার আবারও সাহায্যের জন্য চিৎকার করে, কিন্তু দুর্ভাগ্যবশত আমেরিকানরা তাকে সন্ত্রাসী ভেবে হেলিকপ্টার থেকে এলোপাথারি গুলি চালাতে থাকে। সৌভাগ্যবশত সে কোনো রকমে সেখান থেকে বেঁচে যায়। পরদিন ডুয়েনের যখন ঘুম ভাঙে, সে দেখে তার শরীর জীবন্ত লাশের মতো হয়ে গেছে। ঠিকঠাকভাবে চলার ক্ষমতায় তার শরীরে ছিল না। সে দেখে ড্যাংলার আশপাশটা আগুনে পুড়িয়ে ফেলেছে। ডুয়েন বলে, আমাদের এখনই এখান থেকে পালাতে হবে। হয়তো এই আগুনের ধোঁয়া সন্ত্রাসীরা দেখে ফেলেছে, তারা হয়তো আবার এখানে এসে পৌঁছাবে। তাই তারা আর সময় নষ্ট না করে এই শরীরে যতটুকু চলার ক্ষমতা আছে সেইভাবেই সামনের দিকে এগোয়। বেশ কয়েক ঘন্টা চলার পর তারা একটি গ্রামের কাছে পৌঁছায়। তারা দেখে একটি ছোট্ট ছেলে বালতিতে ভরে জল নিয়ে যাচ্ছে। খুবই তৃষ্ণায় দুইজন কিছুটা জল চায় তার কাছে, কিন্তু জল দেওয়ার বদলে চিৎকার করে সে গ্রামবাসীদের ডেকে আনে। গ্রামবাসীরা এসে তাদেরকে ঘিরে ধরে এবং হইচই শুরু করে দেয়। দুইজনের শরীরে সেখান থেকে পালানোর কোনো রকম ক্ষমতা ছিল না, তাই তাদের কাছে আত্মসমর্পণ করতে হয়। কিন্তু তবুও গ্রামের একজন ডুয়েনের পায়ে ছুরি মারে। সেই ব্যথায় ডুয়েন চিৎকার করে ওঠে,
কিন্তু মুহূর্তেই সেই গ্রামবাসী ডুয়েনের গলায় ছুরি মেরে গলাটিকে ধর থেকে আলাদা করে দেয়। এই দৃশ্য দেখে ড্যাংলার তো প্রায় পাগল হয়ে যায়, চিৎকার করে গ্রামবাসীদের উপর আক্রমণ করতে যায়। গ্রামবাসীরা ভয়ে সেখান থেকে পালিয়ে যায়, কারণ তারা সংখ্যায় কম ছিল। ড্যাংলারও সেখান থেকে পালিয়ে জঙ্গলের মধ্যে লুকিয়ে পড়ে। কিছুক্ষণের মধ্যেই আরও গ্রামবাসীরা সেখানে তাকে খোঁজাখুঁজি শুরু করে দেয়। এইভাবেই রাত হয়ে যায়। রাতের বেলা অদ্ভুত অদ্ভুত ঘটনা ঘটে ড্যাংলারের সাথে। তার কানে সে ডুয়েনের কণ্ঠস্বর ভেসে ওঠে। তার মনে হয় তার বন্ধু তার পাশেই বসে আছে। এখন সেই জঙ্গলে একা হয়ে গেছে। এই জঙ্গলে একা খাবার এবং জল ছাড়া বেঁচে থাকাটা খুবই কঠিন ছিল। বেশ কয়েকদিন সে এইভাবেই কাটিয়ে দেয়। একদিন খাবারের খোঁজে ঘুরতে ঘুরতে ড্যাংলার কিছু ভিয়েতনামি সৈনিককে দেখে। তারা একটি জায়গায় বসে খাবার খাচ্ছিল। কিছুক্ষণ পর তাদের সেখান থেকে চলে যেতেই তাদের ফেলে যাওয়া খাবার খিদের জ্বালায় সে খেতে শুরু করে। এতে তার খিদে কিছুটা তো মেটে, তবে শরীরে ভিটামিনের অভাবে সে অনেকটাই দুর্বল হয়ে পড়ে। এমনকি মাঝে মাঝে নানান রকম কথা এবং ডুয়েনের প্রতিচ্ছবি তার চোখের সামনে ভেসে উঠছিল, আর এগুলি তার শরীর দুর্বল হওয়ার কারণে হচ্ছিল। সারা রাতটা সে এইভাবেই কাটিয়ে দেয়। পরদিন খাবারের খোঁজে ড্যাংলার এক নদীর ধারে আসে, যেখানে সে একটি জলে থাকা সাপ দেখতে পায়। এই সাপের বিষ না থাকায় ড্যাংলার ভয় না পেয়ে তাকে ধরে ফেলে এবং দাঁত দিয়ে কামড়ে সেটিকে কাঁচায় খেতে শুরু করে। খাওয়ার সময় হঠাৎই সে একটি প্লেনের আওয়াজ শুনতে পায়। দ্রুত একটি পাতা হাতে তুলে সেটি নিয়ে প্লেনটিকে ইশারা করতে শুরু করে, এই আশায় হয়তো সে এবার বেঁচে যাবে। সেই প্লেন আকাশে কয়েকবার চক্কর দেয় এবং কিছুক্ষণ পরে তার দিকেই আসতে থাকে। সৌভাগ্যবশত তারা ড্যাংলারকে দেখে ফেলেছে। ড্যাংলার প্রায় আশা ছেড়ে দিয়েছিল যে এখান থেকে সে বেঁচে ফিরতে পারবে। তবে কিছুক্ষণ পর একটি হেলিকপ্টার সেখানে আসে। তারা হেলিকপ্টার থেকে দড়ি ফেলে। ড্যাংলারের আনন্দের সীমা ছিল না। সে তাড়াতাড়ি দড়ি ধরে উপরে উঠতে থাকে, কিন্তু তখনই ভিয়েতনামি সন্ত্রাসীরা তাকে দেখে এলোপাথারি গুলি চালায়। পাল্টা আমেরিকান সৈনিকরা হেলিকপ্টার থেকে জবাব দেয় এবং এতদিনের কঠোর যন্ত্রণা ও বেঁচে থাকার লড়াইয়ের অবশেষে ড্যাংলার জিতে যায়। আমেরিকানরা ড্যাংলারকে নিরাপদে উদ্ধার করে নিয়ে যায়। হেলিকপ্টারে তাকে সৈনিকরা কিছু প্রশ্ন জিজ্ঞাসা করে। আসলে সে কি কোনো আমেরিকান পাইলট, যেমন তার কোড নম্বর, এমনকি সে কোন মিশনে ছিল। সে উত্তর দিতে কিছুটা সময় নেয়, তবে সঠিক উত্তর দেয়, কারণ এতদিন অপুষ্টি এবং না খাওয়ার কারণে তার স্মৃতিশক্তি অনেকটাই দুর্বল হয়ে পড়েছিল। তবে যাই হোক, তারপর তাকে উদ্ধার করে বেসে আনা হয়। কিন্তু বেসে ফেরার সাথে সাথেই সিআইএ অফিসাররা জানায় ড্যাংলার একটি গোপনীয় মিশন থেকে ফিরেছে। যতক্ষণ না সে কিছু প্রশ্নের উত্তর না দেবে, ততক্ষণ কেউই তার সাথে দেখা বা কথা বলতে পারবে না। এই বলে তারা ড্যাংলারকে বেস থেকে স্থানীয় হসপিটালে ভর্তি করে। ড্যাংলারের সেখানে চিকিৎসা চলে। ধীরে ধীরে সে অনেকটাই সুস্থ হয়ে যায়। কিছুটা সুস্থ হলে সিআইএ এজেন্টরা সেখানে ঘটা প্রতিটি ঘটনার বিস্তারিত জানতে চায়, কিন্তু ড্যাংলার এই সবকিছু ছেড়ে তার বন্ধুদের সঙ্গে দেখা করতে চাইছিল। তখনই দেখা যায় তার বন্ধুরা ড্যাংলারের বেঁচে ফেরার খুশিতে একটি বিশাল বড় কেক সেখানে নিয়ে এসেছে। সবাই খুবই খুশি ছিল তাদের বন্ধুকে ফিরে পেয়ে। তবে ড্যাংলার সিআইএ এজেন্টদের প্রশ্নোত্তরে বিরক্ত হয়ে পড়েছিল। সে তার বন্ধুদের বলে সে এখান থেকে যেতে চায়। তার বন্ধুরা ড্যাংলারকে ওয়াশরুমে নিয়ে যাওয়ার অজুহাতে 10 মিনিট সময় নেয় এবং কেক নিয়ে আসা ট্রলির ভিতরে লুকিয়ে তাকে হসপিটালের বাইরে নিয়ে আসে। এরপর ড্যাংলারকে হেলিকপ্টারে করে ইউএস নেভি জাহাজে নিয়ে আসা হয়, যেখানে জাহাজের পুরো ক্রু তার জীবিত ফিরে আসার খুশিতে উদযাপন করছিল। ড্যাংলারের মুখেও হাসি ছিল, সে একটি নতুন জীবন ফিরে পেয়েছে। তবে মনের ভিতরে কোথাও না কোথাও তার ওই কয়েদি বন্ধুদের জন্য দুঃখও ছিল তার। ড্যাংলার তো প্রাণে বেঁচে যায়, কিন্তু দুর্ভাগ্যবশত তার সঙ্গী বন্দীরা আর সেখান থেকে উদ্ধার হয়নি। হয়তো তারা এতদিনে মারা গেছে। তো যাই হোক, সবশেষে জানানো হয় যে ড্যাংলার প্রায় 6 মাস সেই জঙ্গলের জেলে কাটিয়েছিল, যার মধ্যে 23 দিন সে জঙ্গলেই ছিল। সে জেলখানায় এবং জঙ্গলে শুধু পোকামাকড় ও সাপ খেয়েই বেঁচে থাকত। ওই জাহান্নুম থেকে বেঁচে ফিরে আসার পর তাকে অ্যাক্টিভ ডিউটি থেকে অবসর দেওয়া হয় এবং সে সিভিলিয়ান টেস্ট পাইলট হিসেবে কাজ করে। তবে এরপরেও জীবনে সে আরও 4টি বিমান দুর্ঘটনার মুখোমুখি হয়, কিন্তু সেগুলিতে সারভাইভ করে নেয় সে। তবে শেষমেশ রোগের কাছে তাকে হার মানতে হয়। 2001 সালে এক ভয়ানক অসুখে তার মৃত্যু হয়। আমেরিকা ও ভিয়েতনামের মধ্যে এই যুদ্ধ প্রায় 9 বছর চলে। এই 9 বছরে আমেরিকা লাওস এবং ভিয়েতনাম দেশে প্রায় 27 লাখ টন বোমা ফেলে, যার মধ্যে 8 লাখ টন বোমা কোনো না কোনো কারণে ফাটেনি। এই কারণেই লাওসকে মানব ইতিহাসের সবচেয়ে বেশি বোমা বিস্ফোরণের দেশ বলা হয়।
এখনও সেই দেশে অনেক সক্রিয় ল্যান্ডমাইন পোতা আছে এবং বিশেষজ্ঞদের মতে সেগুলো সরাতে প্রায় 100 বছর সময় লেগে যেতে পারে। তো যাই হোক, এর সাথেই এই আমেরিকান দুর্ধর্ষ পাইলট ড্যাংলারের সত্য কাহিনী এখানেই শেষ হয়। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক এবং বন্ধুদের সাথে শেয়ার করে দিন। এই রকম অসাধারণ গল্প শোনার জন্য আমাদের চ্যানেলের সাথে জুড়ে থাকুন আর দেখতে থাকুন ফিল্মি গপ্প, দ্য চ্যানেল অফ মুভি লাভার্স।